ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই বেনজির আহমেদই আজ আন্তর্জাতিক আইনের জালে। এমনকি শেখ হাসিনার মধ্যে আতঙ্ক বিরাজ করতে পারে যে ইউনুস খলিল কি মাল, বিশেষ করে দুবাইতে যারা আছেন, শামীম ওসমান দুবাইতে আছেন, আরো অনেক আওয়ামী নেতা, বিশেষ করে যারা বেশি টাকা পয়সা লুটপাট করতে পেরেছে, পাচার করতে পেরেছে, তারা দুবাইতে আছে। তো এদের কলিজায় কাঁপন ধরেছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে দর্শক, যেমনটি শুনছিলাম যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথাটি বলছিলেন যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বেনজির আহমেদ বলা হয়ে থাকে যখন ক্ষমতায় ছিলেন তখন সবচেয়ে প্রভাবশালী একজন পুলিশ প্রধান হিসেবে চিহ্নিত ছিলেন। একই সাথে অঢেল সম্পত্তির মালিক, যা কিনা টের পাওয়া যায়নি যখন তিনি ক্ষমতায় কিংবা দায়িত্ব পালন করেছেন। শুধু নিজে নয়, পুরো পরিবার মিলে স্থাবর অস্থাবর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে তার। আদালতের 2 দফা আদেশে যা সবই এখন জব্দ করা আছে। না পারবেন ব্যাংকের একটি টাকাও তুলতে, না পারবেন স্থাবর সম্পত্তি বিক্রি করে দিতে। প্রিয় দর্শক, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ তিনি দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর দেশে আনার পর এবার তাকে রিমান্ডে ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছে এবং তার ফাঁসি হবে। তার রিমান্ডে কি কি স্বীকারোক্তি দিয়েছে, আসুন বিস্তারিত না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখি। গ্রেপ্তার হয়েছেন এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 2024 সালের 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা দায়ের করে দুদক। বেনজির কোনো শিল্পপতি ছিলেন না, বংশ পরম্পরায় বিপুল পরিমাণ সম্পদের মালিকও ছিলেন না। তবে রাতারাতি পাহাড় সমান সম্পদের মালিক বনে যান তিনি। প্রায় 700 বিঘা জমি কিনে তিনি হয়ে ওঠেন ল্যান্ডলর্ড। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন ক্ষমতার অধিকারে ছিলেন বেনজির আহমেদ। তিনি ছিলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর নেতা। প্রায় 5 বছর নেতৃত্ব দিয়েছেন দেশের এলিট বাহিনী র্যাবের। তারপর প্রায় 2.5 বছর ছিলেন গোটা পুলিশ বাহিনীর প্রধান। সততার জন্য পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার। এছাড়া 5 বছর পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেলও পেয়েছেন তিনি। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে তার পরিবার গোপালগঞ্জ ও মাদারীপুরে অন্তত 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানের 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও অ্যাকাউন্টের মালিক। আদালতের নির্দেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে। বেনজিরের পাহাড় সম সম্পদের খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম, যা দেখে যথারীতি স্তম্ভিত হয় সাধারণ মানুষ। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জে গড়ে তোলা সাভানাইকো রিসোর্টের জন্য কেনা অধিকাংশ জমিই ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ভয়ভীতি ও নানা কৌশলে এসব জমি বিক্রিতে বাধ্য করা হয় তাদের। একই প্রতিবেদনে দাবি করা হয়, র্যাব ও আইজিপি থাকাকালে বেনজির এই জমি অধিগ্রহণ ও রিসোর্ট নির্মাণের কাজ সম্পন্ন করেন। একই সঙ্গে সমকালের প্রতিবেদনে উঠে এসেছে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের গল্প। সেখানে অভিযোগ করা হয়, ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি বিনিয়োগ ছাড়া রিসোর্টের অংশীদার হন। এমনকি বন বিভাগের জমি ও মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে কালের কণ্ঠ জানিয়েছে, গাজীপুরে বেনজির পরিবারের নামে প্রায় 50 বিঘা জমির দলিল পাওয়া গেছে। একই পত্রিকার আরেক প্রতিবেদনে বলা হয়, তার স্ত্রী জিশান মির্জার নামে মাদারীপুরে 114টি দলিলের মাধ্যমে 273 বিঘা জমি কেনা হয়। বিদেশেও সম্পদের খোঁজ মিলছে। যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায় বাড়ি কিনা ও আবাসন খাতে বিনিয়োগ করেছেন বেনজির। মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগও উঠে এসেছে সেই প্রতিবেদনে। অন্যদিকে গুলশানে প্রায় 9,000 বর্গফুটের 4টি ফ্ল্যাট মাত্র 2,19,00,000 টাকায় কেনার তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে আবাসন খাত সংশ্লিষ্টদের মতে। বাজার দরে এসব সম্পদের মূল্য কয়েক গুণ বেশি হওয়ার কথা।
বেনজির আহমেদের এই অভাবনীয় উত্থান ও পতন কেবল একজন সাবেক পুলিশ প্রধানের দুর্নীতির আখ্যান নয়, বরং ক্ষমতার অন্ধ অপব্যবহারের এক চরম দৃষ্টান্ত। যিনি একসময় দেশ জুড়ে অপরাধ দমনের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হতেন, আজ তাকেই দাঁড়াতে হচ্ছে আইনের কাঠগড়ায়। তার এই পরিণতি প্রমাণ করে যে ক্ষমতা, প্রতিপত্তি বা পদমর্যাদা কখনোই জবাব বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে দুবাইতে, আপনারা জানেন। এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে বিএনপি সরকার, তাহলে রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে যাবে। তবে বেনজির আহমেদ দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, এর মূল ক্রেডিট এই ট্র্যাডিশনাল বিএনপি সরকারের নয়, এর মূল ক্রেডিট প্রফেসর ইউনূসের। এবং এখন এটা নিয়ে কাজ করছেন ডক্টর খলিল, যিনি বিএনপির মন্ত্রী, বাট বিএনপির কোনো পোস্ট হোল্ড করেন না, তাকে আমরা গুপ্ত বিএনপি বলি। এই জন্য ট্র্যাডিশনাল বিএনপির এখানে ক্রেডিট নাই। তবে খলিলুর রহমান বিএনপির হয়ে কাজ করছেন, দ্যাটস ইট। তবে বেনজির আহমেদকে গ্রেপ্তারের পর এর সুফল যদি আমাদেরকে পেতে হয়, তাহলে বিএনপি সরকারকে অনেক পথ পাড়ি দিতে হবে। দুবাইতে গ্রেপ্তার হয়ে বসে থাকলে তো কিছু হবে না, তাকে বাংলাদেশে আনতে হবে। তবে ইনস্ট্যান্ট কিছু প্রভাব আছে, বাংলাদেশে আনতে পারা সম্ভব হোক আর না হোক। যেমন বেনজির আহমেদ গ্রেপ্তারের পরেই শেখ হাসিনার কলিজায় আগুন লেগে গেছে। বিশেষ করে দুবাইতে যারা আছেন, শামীম ওসমান দুবাইতে আছেন, আরো অনেক আওয়ামী নেতা, বিশেষ করে যারা বেশি টাকা পয়সা লুটপাট করতে পেরেছে, পাচার করতে পেরেছে, তারা দুবাইতে আছে। তো এদের কলিজায় কাঁপন ধরেছে যে বেনজির আহমেদকে যেহেতু দুবাইতে গ্রেপ্তার করানো সম্ভব হয়েছে, বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করিয়েছে, তো বেনজির তো অনেক বড় মাল। তা সেই তুলনায় শামীম ওসমান বা বেনজিরের চাইতে বড় না। এজন্য শামীম ওসমানদের কলেজে আগুন ধরে গিয়েছে, তাদের ঘুম টুম নষ্ট হয়ে গেছে ডেফিনেটলি। এবং দুবাইতে আরো চিহ্নিত যারা আওয়ামী লীগের আছে, তাদের মধ্যে একটা প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে। এমনকি শেখ হাসিনার মধ্যে আতঙ্ক বিরাজ করতে পারে যে ইউনূস খলিল কি মাল। এটা কিন্তু ইউনূস খলিলের অবদান, আমি আসছি সেদিকে, কিভাবে ক্রেডিট ইউনূস খলিলের। তো একদম যে বিএনপি সরকারের অবদান নাই তা না, কারণ ওই খলিল তো বিএনপির। আর বিএনপি যদি ইউনূসের স্টার্ট করা প্রসেসটা অফ করে দিত, তাহলে তো আর এই গ্রেপ্তার করানো ঘটতো না। তবে এই জন্য বলছে মূল ক্রেডিট ইউনূসকে এখানে ভোলা যাবে না। তো ইউনূস যে কি জিনিস, ইউনূস হাসিনার ফাঁসির রায় বাংলাদেশে হবে এটা কেউ কল্পনা করতে পারে, বাট সেটা ইউনূসের আমলে সম্ভব হয়েছে। এখন ইউনূস পর্দার অন্তরালে খেলে খলিলুর রহমানরা হাসিনাকে বা আসাদুজ্জামান কামালকে কিংবা ওবায়দুল কাদের সহ আরো যারা ভারতে পলাতক আছে, তাদেরকে এই ধরে আনার মতো অসম্ভবকে সম্ভব করা ঘটনা ঘটাতে পারে, এরকম একটা আতঙ্ক ভারতে যারা পলাতক আছে তাদের মধ্যে ঢুকে গেছে। যেমন দুবাই থেকে, বিশেষ করে দুবাই কিন্তু পাচারকৃত টাকার একটা স্বর্গরাজ্য, এবং শুধু বাংলাদেশই না, পৃথিবীর বিভিন্ন দেশে আমি নিজে দেখেছি অনেক পাচারকারীর একটা নির্বিঘ্ন আবাসভূমি দুবাই, শারজাহ, এই আশেপাশের এলাকাগুলো। এবং তারা এখানে ধন সম্পত্তি করে, বাড়িটারি কিনে ইত্যাদি ইত্যাদি, ইনভেস্টমেন্টও আছে তাদের। তো সেই দুবাই থেকে কাউকে ধরা এটা চারটিখানি কথা নয়। অতএব এটা অসম্ভবকে সম্ভব করার মতো। বিশেষ করে বেনজির যেভাবে দেশ ত্যাগ করেছিল, বা তিনি যে লেভেলের মাল, এবং আরো কয়েকটা দেশের নাগরিকত্ব আছে বলে বলা হয়ে থাকে, সেই বেনজিরের মতো লোককে ধরা সম্ভব হয়েছে। অন্যান্য অনেকে তো পালাতক বেনজিরের তুলনায় শেষরা, তো তাদের উপর একটা বড় প্রভাব তাদের মনস্তত্ত্বে ডেফিনেটলি পড়ছে। এখন দুবাইতে যারা আছেন, বিশেষ করে শামীম ওসমান এখন চিন্তা করতে পারেন যে না, তার চাইতে কলকাতায় যাই, ভারতে যাই। ভারতে যাওয়াটা কিছুটা সেফার ইন কম্পেয়ার দুবাই, কিন্তু তারপরও এখানে ভারতে গেলেও সেখানেও আতঙ্ক কাজ করবে। কারণ দুবাইতে গ্রেপ্তার করার, ইন্টারপোলের মাধ্যমে দুবাইতে গ্রেপ্তার করার নতুন এক্সাম্পল সেট হয়েছে, এরপরে ভারতে গ্রেপ্তার হওয়ার নতুন এক্সাম্পল সেট হতে পারে। কারণ ফরেন পলিসি, দ্বিপাক্ষিক সম্পর্ক, এগুলো স্বার্থের ভিত্তিতে চলে। কোনো কারণে যদি ভারতকে পর্যাপ্ত কোনো স্বার্থ দেয়া যায়, এবং ইন্টারপোল এগুলো তো পশ্চিমাদের বিষয়, এটা মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, প্রো ইউএস, এসব কারণে সম্ভব হয়েছে, নইলে এটা স্বাভাবিক ট্র্যাডিশনাল বিএনপি সরকার পারত না। খলিলের যে এখন আন্তর্জাতিক
গ্রহণযোগ্যতা বা তার যে আন্তর্জাতিক মান, হাল মাকাম, এই কারণে সম্ভব হয়েছে। তো দর্শক, এরপরে আমরা শেখ হাসিনা, শামীম ওসমান এদের ক্ষেত্রে অ্যাটলিস্ট উদ্যোগ দেখতে চাই। সম্ভব হোক বা না হোক, তাদেরকে ধরার একটা উদ্যোগ দেখতে চাই। যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের যে কিছু লম্ফজম্প আমরা দেখতে পাচ্ছি, ঝটিকা মিছিল, এগুলো মেসিভলি কমে যাবে। এবং এখানে আরো বিষয় আছে, কয়েকটা দিক। একটা দিক হচ্ছে যে না, তারেক রহমান সরকার ঠিক আছে, ভেরি গুড, কাউকে ছাড় দিচ্ছে না, দুবাইতে গ্রেপ্তার করায় এটা বড় সফলতা, এরকম কথাবার্তা হচ্ছে, গুড, বলেন, সমস্যা নেই। সংসদেও খুব গর্বের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন। কিন্তু এটা আবার এরকম যেন না হয়, যেমন হয় না আয়নাবাজি, অথবা একটার বিনিময়ে আর একটা। যেমন ইন্টারপোল বলেন বা দুবাইতেও কিন্তু ভারতের প্রচন্ড প্রভাব, যে ভারতের সাথে একটা দর কষাকষি নেগোসিয়েশন হয়ে থাকতে পারে। সেখানে এরকম হতে পারে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শীর্ষ নেতা এদের কাউকে চাবে না, বিএনপি সরকার তোমাদের সাথে আমরা একটা ডিলে যাচ্ছি, শেখ হাসিনা বা অন্য কাউকে দেশে ধরে নেওয়ার যাওয়ার কোনো চেষ্টা করবে না, এদেরকে ছেড়ে দাও। পুরো ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।